মিতা, আমার বয়স তেমন হয়নি। আমার মাত্র ১৩ বছর বয়স। আর এই ১৩ বয়সে আমার পরিবারের দায়িত্ব আমার নিতে হয়। প্রিয় বন্ধুরা, আমি একজন গ্রামের একটি মেয়ে এবং অত্যন্ত দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমরা মোটে ৫ বোন এবং ২ ভাই ছিলাম। অর্থাৎ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল। কিন্তু আমরা দরিদ্র ফ্যামিলি ছিলাম। আর আমি সবার বড় বোন ছিলাম। বড় হলে কি হবে, আমার বয়সটাও তেমন হয়নি। কিন্তু কিছু করার নেই। তাই কেমন যেন নিজের উপর প্রেশার মনে হতে লাগল। যে একে তো আমরা ৫ বোন ২ ভাই। তারপরেও বাবা অনেক গরিব। অর্থাৎ আমাদের সংসারটি চালাতে বাবা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিল। আর আমি ফ্যামিলির সবার বড় মেয়ে হওয়ার কারণে নিজেকে আর বুঝ দিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে আমি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাই। একটি গার্মেন্টসে চাকরি করা শুরু করি। আর ওই গার্মেন্টসের একটি সুপারভাইজারের সাথে আমার খুব সুসম্পর্ক গড়ে ওঠে। যেহেতু দেখতে শুনতে আমি বেশ সুন্দর ছিলাম, সুপারভাইজার আমাকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দিত এবং কিছু কাজ না করলেও ওভারটাইম দিত। তখন আমি বুঝতে পারলাম যে সুপারভাইজার কেন আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে। নিশ্চয় আমার প্রতি তার কোনো উদ্দেশ্য আছে। তা না হলে আমাকে এত সুযোগ সুবিধা দিত কেন? আরও তো অনেক মেয়ে আছে, তাদের তো কোনো সুযোগ সুবিধা দেয়নি। যেহেতু সে আমাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তাই আমি সবসময় ভাবতাম সে আমার কাছে কি চাইত। সে অনেক সময় বলতো, তোমার এত কাজ করার দরকার নেই, অন্য শ্রমিকরা তো ঠিকমতো কাজ করছে। আর কেউ যদি তোমায় কোনো কিছু বলে তাহলে আমাকে জানিও। আমি বুঝলাম সুপারভাইজার আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে। পরবর্তীতে যখন করোনা আসার সময় হয়ে আসলো, তখন আমাদের গার্মেন্টস থেকে অনেক কর্মী ছাঁটাই করে দিল। আর তার মধ্যে আমিও পড়ে গেলাম। তখন আমার সেই সুপারভাইজার আমার প্রতি অনেক মায়া হল এবং সে আমাকে তার নিজের খরচে লেবানন পাঠিয়ে দিল। কিন্তু আমার তো তেমন বয়স হয়নি। বাহিরে যেতে হলে ১৮ বছর বয়স লাগে। আর তাই সুপারভাইজার আমার বয়সটা বাড়িয়ে নিল। আমার বয়স ছিল মাত্র ১৩ বছর। আর ১৩ বছর থেকে ১৮ বছর বানিয়ে নিল। কিন্তু আর এই লেবান গিয়েই আমার জীবনের ঘটল এক দুর্ঘটনা। লেবানে আমি একটি বাসা বাড়ির কাজ পেলাম। সেই বাড়িতে আমার যে শেখ ছিল তার ৩ ছেলে এবং সে নিজে, এবং তার ৪টা বউ ছিল। প্রথমে আমি বুঝতে পারিনি যে সাধারণত ওদের কেন ২-৩টা করে বউ হয়। পরে বুঝতে পারলাম তাদের অনেক। তাই তারা ২-৩টা করে বিয়ে করে এবং তাদের বুড়াও বিয়ে করার অনুমতি দেয়। কারণ সে একা এত সামাল দিতে পারে না। তাই লেবান যাওয়ার পরেও শেখ এবং তাদের ৩ ছেলের নজরে আমি পড়ে গেলাম। কিন্তু প্রথম টাইম আমি জানতাম না যে প্রবাসে সাধারণত মেয়েদের সাথে এরকম করা হয় এবং কিছু বলাও যায় না। যদি কিছু বলে দেই তাহলে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া। এ বিষয়টি আমি অন্যান্য প্রবাসী মেয়েদের থেকে জানতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাত শেখ এবং তার ৩ ছেলের নজরে আমি পড়ে গেলাম। এমনকি তারা বিভিন্ন স্থানে বেড়াতে গেলে আমাকে গাড়িতে করে নিয়ে যেত। তাদের বুদেরকে বলতো যে ওকে দরকার আছে বিভিন্ন রকমের চানাস্তা বানানোর জন্য। এই বলে আমাকে বিভিন্ন জায়গা নিয়ে যেত। এরকম করতে করতে একসময় তারা আমার দিকে অন্যরকমভাবে চেয়ে থাকত এবং বলতো, কুল্লু বাঙালি মিয়া মিয়া। অর্থাৎ তারা বলতো যে প্রত্যেকটা বাঙালি মেয়ে অনেক সুন্দরী। তো একদিন তারা আমাকে নিয়ে দুদিনের একটি সফরে বের হলো। সেদিন শুধু শেখ ছিল আর তার ড্রাইভার আর আমি। তারপর আমি আর শেখ পিছনের সিটে বসলাম আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে থাকলো। এক পর্যায়ে শেখ আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকতে শুরু করল। কিন্তু আমি কিছু বলতে পারলাম না। কারণ এর আগেও আমি শুনেছি যে প্রত্যেক শেখরাই তাদের বাড়ির কাজের মেয়েরা তাদের সকল কথা শুনতে হয়ে যদি তাদের কথা না শুনি এবং পুলিশকে ইনফর্ম করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। তাই আমি এই ভয় পেয়ে গিয়ে আমি তাকে কিছু বলতে বলিনি এবং বলার সুযোগ দেয়নি আমায়। আর গাড়ির মধ্যে একটি পর্দা টানিয়ে দেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, পর্দা টানাচ্ছেন কেন গাড়িতে? সে বলল, সামনে মরুভূমি, প্রচণ্ড বাতাস আসতে পারে। আমি তার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নাই। তখন আমার কাছে পুরো দুনিয়াটা একদম অন্ধকার হয়ে গেল। মনে মনে হচ্ছিল আমি আর পৃথিবীতে বেঁচে নেই। এতটা কষ্ট এবং অসহ্যকর মনে হচ্ছিল। কিন্তু শেখের এ বিষয়ে কোনো খেয়াল করল না।
আমি বেঁচে আছি নাকি মরে গেছি এ বিষয়ে তার কোনো খেয়ালই রইল না। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। প্রায় 3 ঘন্টা পর আমার হুঁশ আসল। এবং আমি দেখলাম যে আমার অবস্থা একদম কাহিল। অর্থাৎ আমার শরীর এমন হলো উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না। কিন্তু কিছু করার নেই, নিজের শেখ বলে কথা। আর আমাদের আজকের সফরটা ছিল প্রায় ৬০০ কিলোমিটার দূর। এই ৬০০ কিলোমিটার সফর অবস্থায় শেখ আমার সাথে। তারপর আমি যখন একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালাম, তারপর আমি সেই স্থানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে গেলাম। তারপর লেবাননের শেখ আমাকে একটি প্রাইভেট মেডিকেল হসপিটালে ভর্তি করল এবং 2 দিনের মধ্যে আমাকে সুস্থ করে তুলল। অতঃপর সে আবার সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নিল এবং আমরা আবার গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ আসার পর সে আমায় বলল, কেমন লাগলো আজকের সফর? সে গাড়ির আবার পর্দা টানিয়ে দিল। তখন আমি শেখকে অনেক অনুরোধ করে বললাম, আপনি পর্দা টানালে আমার ভয় করে। আমি তার অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু সে কোনোভাবে আমার কোনো কথা মানল না। সে বল, দেখো তুমি এখানে চাকরি করতে এসেছ, তাই আমরা তোমাকে যেভাবে বলি সেইভাবে তোমার চলতে হবে এবং সকল কথা রাখতে হবে। আমি বুঝতে পারলাম শেখ আমার কথা রাখবে না। তারা যা বলে তাই মানতে হয়। তারা বলে সেখানে চাকরি করতে গেলে তাদের এটাই নিয়ম। এভাবে আমরা বাড়িতে আবার চলে আসলাম। কিন্তু বাড়িতে আসার পরও কোনো রেহাই পেলাম না, কারণ শেখের 3 ছেলেকে দেখে আমার অনেক ভয় লাগত। সেই 3 ছেলের কোনো কাজকর্ম ছিল না, শুধু বাসায় বসে থাকত, টিভি দেখতে আর আড্ডা মারত। আর তার বাবার বড় বিজনেস ছিল। বাবা সারাদিন সে বিজনেসে সময় দিত। প্রিয় বন্ধুরা, যখনই তার বাবা দিনের বেলায় তার ব্যবসার স্থানে চলে যেত, আর আমায় তখন বলতো, এই বাঙালি আমাদের 3 ভাইয়ের কথা রাখতে হবে। আর বলতো, যদি বাবাকে কিছু বলিস তাহলে তোর চাকরি চলে যাবে। কিন্তু তারপরেও কিছু করার ছিল না, কারণ আমি দেশে চলেও আসতে পারবো না। দেশে গিয়ে কি করব? কারণ আমি দরিদ্র ফ্যামিলির। বাড়িতে গেলে আমি আরও আমার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবো। তাই যাতে পরিবারের বোঝা না হয় এজন্যই আমি চাকরি করতে চাই। প্রিয় বন্ধুরা, এভাবে সংযুক্ত আরব আমিরাতের শেখ এবং তার ছেলেরা আমার দিকে সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। সেটা আমার ভালো লাগতো না। কিন্তু ওরা বলে চাকরি করতে হলে তাদের সকল কথা রাখতে হয়। আমি তাদের ছেলেদের দেখে ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে তাকতাম। আমি বাসার সকল কাজকর্ম করে রাতে যখন রুমে শুতে গেলাম, আমার 2 দিনের জার্নিতে আমার শরীর অনেক দুর্বল ছিল, তাছাড়া অজ্ঞান অবস্থায় 3 দিন ছিলাম। কিন্তু শেখদের কোনো টাকা পয়সার অভাব ছিল না। যাই হোক, আমি রাতে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। আমি মাথার ব্যথায় যখন শব্দ করতে লাগলাম, তখন শেখের ছেলে আমার রুমে আসলো আর আমায় বলল, তুই কি বেশি অসুস্থ? আমি বললাম, আমি অনেক অসুস্থ। আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। আমি তাকে বললাম, আপনাকে দেখলে আমার ভয় লাগে। আপনি চলে যান রুম থেকে। আপনি রুমে থাকলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। শেখের ছেলে আমার মুখে এরকম কথা শুনে রাগান্বিত হয়ে গেল। আমায় বলল, আমার বাড়িতে থেকে চাকরি করিস? তুই একটা চাকরানী হয়ে আমার ঘর থেকে আমাকে রুম থেকে বাহির হতে বলছিস? তোর সাহস তো কম না। আমি শেখের ছেলের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি শেখের ছেলেকে বললাম, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে মাথা ব্যথায় আমার কোনো হুঁশ ছিল না, আর তাই মুখে কি হতে কি বলে ফেললাম। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আমি তোকে এ বাড়িতে রাখব, কিন্তু আমার কিছু নিয়ম আছে আর সেই নিয়ম তোর পালন করতে হবে। আমি তাকে বলেছিলাম, আপনার সকল নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাও আপনি আমায় এই চাকরি থেকে বহিষ্কার করবেন না। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আর রাত 12টা বাজলে আমার রুমে কিছু কাজ পড়ে আছে, সেগুলো তোর করতে হবে। আমি তখন শেখের ছেলেকে বললাম, দেখুন, আজ আমি অসুস্থ, কাল আপনার রুমের সকল কাজ করে দিব। সে তখন আরও রাগান্বিত হয়ে বলল, আমি বলছি, আজই আমার রুমে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো এখনই তোর করতে হবে। মনে মনে চিন্তা করলাম, কেন তাকে রুম থেকে বের হতে বললাম? নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। আমি আরও একবার তাকে অনুরোধ করলাম, আজ আমার শরীরটা ভালো না, মাথা ব্যথা করছে। তখন সে বলল, আমার রুমে মাথা ব্যথার ওষুধ আছে, খাওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। এখন ঘড়িতে 11:30 বাজে। আমি আমার রুমে ওয়াট করছি। তোকে যেন 30 মিনিট পর আমার রুমে দেখি। আমি শেখের কথা শুনে বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি।
তারপর যখন রাত 12টা বাজল আমি ভয়ে ভয়ে তার রুমে গেলাম। আর মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ কপালে কি আছে কে জানে। যাই হোক, শেখের ছেলের রুমে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, স্যার কি কাজ পড়ে আছে? তখন শেখের ছেলে বলল, আজ থেকে রাত 12টা থেকে শুরু করে রাত 4টা পর্যন্ত তোর এই রুমে ডিউটি। আমি শেখের ছেলেকে বললাম, দিনেও ডিউটি রাতেও ডিউটি, তাহলে আমি ঘুমাবো কখন? শেখের ছেলে বলল, ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি যদি এখন মানা করি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আর তাই তার এই নতুন নিয়ম মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তখন শেখের ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার রুমে রাত 12টার সময় কি করতে হবে? তখন সে বলল, আমি যদি তোকে বলি তুই শুয়ে থাক তাহলে তুই চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা বলতে পারবি না। আমি শেখের ছেলেকে বললাম, শুয়ে থাকলে কি আমার ডিউটি হবে? সে বলল, শুয়ে থাকার পর আমি তোকে যা আদেশ করি তাই তোর পালন করতে হবে। আমি আমতা আমতা করে বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তবে আজ আমি অনেক অসুস্থ, আজকের রাতটা আমার রুমে আমায় ঘুমাতে দিন, কাল থেকে আমি আপনার রুমের দায়িত্ব পালন করব। আপনি যাহা বলিবেন তাই হবে। শেখের ছেলে আমায় বলল, ঠিক আছে যা জুমা, আজ তোকে সুযোগ দিলাম। শেখের ছেলের কথা শুনে আমার একটু স্বস্তি মনে হলো। আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর আমার সাথে যা ঘটেছিল তাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছি। বন্ধুরা, বিদ্যুতের সংকটের কারণে আজ সম্পূর্ণ গল্পটি শেষ করতে পারিনি। পরের পর্ব আগামীকাল আপলোড দেওয়া হবে। আর এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বাবাকে না জানিয়ে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে। এতে কোনো সমস্যা ছিল না। ভাইয়া হয়তো ভাবির সৌন্দর্য দেখে বিয়ে করেছিল। কিন্তু ভাবির আচার ব্যবহার আমাদের সুখের সংসারে অশান্তি নেমে এসেছে। আমার বয়স খুব কম হলেও আমি ভাবির সকল কর্মকাণ্ড বুঝতে পারি। কিন্তু ভাবির এরকম বাবা মায়ের উপর অত্যাচার আমার কিছুতেই সহ্য হতো না। আর ভাইয়া তো চাকরির কাজে শহরে থাকত। একদিন ভাবিকে হোটেলে নিয়ে গেলাম। আর হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে মূল ঘটনাটি বলি। এইমাত্র আমি 500 টাকার 3টা নোট ড্রেসিং টেবিলের উপর রেখে কিচেনে গেলাম। এখন দেখি টাকাটা নেই। সোহান, টাকাটা কি তুমি নিয়েছ? ভাবির এই কথা শুনে আমার মাথা জ্বলে উঠল। শেষ পর্যন্ত চোর বানিয়ে দিল আমাকে। ছি! অবশ্য বেকারদেরকে মানুষের অনেক কথা শুনেই বেমালুম হজম করতে হয়। কথায় কথায় মাথা জ্বলে উঠলে চলে না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, না ভাবি, আমি নেইনি। হয়তো অন্য কোথাও রেখেছ, ভালো করে খুঁজে দেখো। ভাবি বলল, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। তুমি একটু মনে করে দেখো। এমনও তো হতে পারে তুমি মনের ভুলে নিয়ে মানিব্যাগে ঢুকিয়ে ফেলেছ, এখন মনে করতে পারছো না। এবার সত্যি সত্যি মাথায় আগুন চলে গেল। আমি খুব হালকা স্বরে বললাম, ভাবি, তুমি যেভাবে আমাকে অপমান করছো এর মধ্যে যে চূড়ান্ত রকমের একটা ছোটলোকি আছে। তুমি কি তা বুঝতে পারছো? এই কথায় ভাবি শ্রাব্য অশ্রাব্য ভাষায় যা বলা শুরু করল, তাতে তাকে আর একটা ভদ্র বাড়ির ছেলে বউ কিংবা কোনো ভালো ঘরের মেয়ে বলা যায় না। এক পর্যায়ে সে বলেই ফেলল, ধামরা একটা ছেলে বছরের পর বছর ভাইয়ের ঘাড়ে বসে বসে হাতির মতো গিলছে। 4 পয়সা ইনকামের মুরদ নেই, সে কি না আমাকে বলে ছোটলোক। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যেন মা এইসব কথা কোনোভাবে শুনতে না পায়। এমনিতেই সে স্ট্রোকের রুগী, কোনোভাবেই উত্তেজিত হতে পারে, এমন কিছু শুনতে দেয়া যাবে না তাকে। এরপর আর কোনো কথা জোগাল না আমার মুখে। নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বেলা বাজে 10টা 56। রোদ তেতে উঠেছে। আষাঢ় মাস, অথচ বৃষ্টির নামগন্ধও নেই। রোদের তাপে যেন রাস্তার পিচ গলে স্যান্ডেলে লেগে যাচ্ছে। এখন কোথায় যাব আমি? লকডাউনের ভেতর কারো বাড়ি যাওয়া যাবে না। আমাদের বাড়িটা চাঁদপুর শেরশাহ সুরি রোডে। এখান থেকে হেঁটে হেঁটে রেসিডেন্সিয়াল কলেজের পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যানে চলে যাওয়া যায়। বসার জন্য খুব নিরিবিলি একটা জায়গা। আমার একটা নিরিবিলি জায়গায় এখন সবচেয়ে বেশি দরকার।
খুব কঠিন একটা সিদ্ধান্ত আমাকে নিতে হবে, এবং সেটা আজই, এখনই। একটা ভবনের পেছন দিকে লেকের পাড়ে নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। সংসারের হিসাবটা কিছুতেই আর মিলছে না। অল্প কিছু দিনের ভেতর সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। অথচ আমাদের সংসারটা ছিল ছবির মতো সুন্দর, গোছানো, পরিপাটি। সেই ছবির রং ঝাপসা হতে শুরু করলো এক সময়। বাবা মারা গেল, প্রায় 5 মাস হতে চলল। এরপর থেকে সেই ছবির শুধু ফ্রেমটাই রয়ে গেল, বাদবাকি সব হারিয়ে গেল কোথায় যেন। এই তো সেদিনের কথা, আমরা দুই ভাই আর বাবা মা মিলে একসাথে ক্যারাম খেলেছি। বাবা একটু সময় বের করতে পারলেই ফুরুত করে ঘুরতে গিয়েছে আমাদেরকে। বাড়িটা সারাক্ষণ হাসি আর আড্ডায় গমগম করত। আর আজকের অবস্থা দেখলে নিজেই অবাক হই। মনে হয় আদৌ এইটা আমাদের বাড়ি। ভাইয়া পড়ালেখা শেষ করার পর 19 সালের জুলাই মাসে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি নিল। ভালো বেতন, মতিঝিলে অফিস। এর মাস খানিকের মাথায় কাউকে কিছু না জানিয়ে হুট করে এক সন্ধ্যায় ভাবিকে নিয়ে উপস্থিত। তারা নাকি গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। ভাবির বাড়ি কুমিল্লার বরুড়ায়। ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেম, আর তারপর বিয়ে। ভাবির এর আগেও একটা বিয়ে ছিল। সে পর আমার ভাইয়ার সাথে তার পরিচয়। আমরা সবাই খুব আপসেট হলাম এই ঘটনায়। ভাইয়ার মতো একটা চমৎকার গোছালো এবং দায়িত্বশীল ছেলে কাউকে কিছু না জানিয়ে এভাবে বিয়ে করে ফেলবে, এটা মানাই যায় না। আর তাছাড়া আমাদের বাড়িতে যদি অমতো করার মতো কেউ থাকতো, তাহলে ভিন্ন কথা ছিল। আমরা দুই ভাই মোটামুটি বড় হলে বাবা মা আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছে যে জীবনে চলার পথে কাউকে ভালো লাগতেই পারে। এটা খুবই স্বাভাবিক। এমন কিছু হলে অবশ্যই যেন সবার আগে বাড়িতে শেয়ার করি। আজ পর্যন্ত আমাদের দুই ভাইয়ের কোনো যৌক্তিক কাজে বাবা মা বাধা দেয়নি, বরং সব সময় উৎসাহ দিয়ে এসেছে। সেখানে ভাইয়ার কাছ থেকে এটা কেউই আশা করেনি। এই ব্যাপারটা নিয়ে বাবাই সবচেয়ে বেশি আপসেট হয়ে পড়ল। মা তাকে বোঝাতে চেষ্টা করল যে রাব্বি যদি মেয়েটাকে নিয়ে সুখী হতে পারে, তাহলে আমাদের আর আপত্তি করে লাভ কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর তাছাড়া দুইজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে। দুজনই ম্যাচিউরড। সুতরাং এখন স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নেওয়াই সব দিক দিয়ে ভালো। ভাবির আগের বিয়ে নিয়ে বাবা মা কেউই কোনো কথা তোলেনি এই পর্যন্ত। ডিভোর্স একটা মেয়ের জীবনের খুব দুর্বল একটা জায়গা। সুযোগ বুঝে এই জায়গায় খোঁচা দেয়া কোনো ভালো মানুষের কাজ না। মা শুধু ভাইয়াকে আড়ালে ডেকে নিয়ে সেই রাতে বলেছিল, রাব্বি, তোর বাবার মনে এত বড় দুঃখ দিলি, তার কত পরিকল্পনা তোর বিয়ে নিয়ে। খুব ধুমধাম করে বড় ছেলের বিয়ে দিবে, আনন্দ ফুর্তি করবে। মানুষটা খুব কষ্ট পেয়েছে রে, স্রেফ এইটুকুই। অবশ্য ভাইয়া সেই রাতে মাফ চেয়েছিল বাবা মার কাছে। তারপরও বাবা কেমন চুপচাপ হয়ে গেল। এরপর থেকে কখনো আগের মতো সেই চঞ্চল মানুষটাকে আর দেখিনি। মাস তিনেক মোটামুটি ভালোভাবেই চলল সংসারটা। এরপর সাজানো সংসারে একের পর এক ঝড় আসা শুরু হলো। সেই ঝড়ে আমাদের স্বর্গের সেই বাড়িটা তছনছ হয়ে গেল। ভাবির সাথে মার তেমন বনিবনা হচ্ছিল না। একটা পর্যায়ে সংসারের শান্তির জন্য মা সবকিছু ভাবিকে বুঝিয়ে দিয়ে অবসর নিলেন। তবুও শান্তি এলো না। ভাবি চাইল তার আলাদা একটা সংসার, যে সংসারে শ্বশুর শাশুড়ি আর দেবরের মতো বাড়তি ঝামেলা থাকবে না। আমাকে ভাবি নিজে টাকা লুকিয়ে আমার উপর ছাপিয়ে দিয়েছে। ভাইয়া যেন আমায় ভুলে বুঝে আলাদা হয়ে যায় এই জন্য। এটা আমি বুঝতে পেরেছিলাম। যখন এইভাবে ভাবি আমাকে পাশাতে পারল না, তখন ভাবির মনে অন্য চিন্তা ভর করল। আমি সব সহ্য করতে পারি, কিন্তু মা বাবাকে নিয়ে কোনো কথা আমি সহ্য করতে পারি না। আমাকে ভাবি মিথ্যা দোষারোপ করুক, এত আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাবা মাকে নিয়ে কোনো অপমান, এটা আমি সহ্য করতে পারবো না। কিভাবে আমাকে ভাইয়ার চোখে খারাপ বানানো যায়, এই সুযোগ ভাবি সবসময় খুঁজত। কিন্তু আমি তো আর বোকা না যে ভাবির মতলব আমি বুঝি না। বয়সটা হয়তো কম হতে পারে। ভাবি বাবার সাথে তেমন ভালোভাবে কথা বলতো না। বাবাকে ভাবি চা বানিয়ে দিত কোনোরকম ভাবে। এতে বাবা মুখ বুজে সব সহ্য করত, ভাবিকে কোনো কিছুই বলতো না। আমি শুধু চেয়ে দেখতাম। তবে ভাবি দিন দিন মা বাবার প্রতি এক ধরনের অত্যাচার শুরু করলেন। সময় মতো মা বাবার খাবার দেওয়া, মা বাবার যত্ন কিছুই করতো না সে। আমি মা বাবাকে সব সময় বুঝাতাম, ভাইয়া হয়তো জীবনে বড় একটা ভুল করে ফেলেছে, কিন্তু এই ভুলের মাসুল কি তোমাদের দিতে হবে? এ আমি কিছুতেই হতে দিব না।
ভাবিকে দেখতাম, বেশিরভাগ সময় দেখতাম ফোনে কার সাথে জানি কথা বলতো। ভাইয়া যখন বাড়িতে থাকতো না তখন ভাবি কার সাথে যেন কথা বলতো ফোনে সারাক্ষণ। এই দৃশ্য আমি দেখতে পেতাম। একদিন আমি দেয়ালের ওপাশ থেকে শুনতে পেলাম ভাবি ফোনে বলল, কাল আমার স্বামী বাসায় থাকবে না, তুমি একটু আমার সাথে দেখা করো, জরুরি কথা ছিল। ভাবির এসব কথা শুনে আমি চমকে উঠি, তার মানে ভাইয়াকে এভাবে ভাবি ফাঁকি দিয়ে চলেছে। আর ভাইয়া কিছুই বুঝতেছে না। কিন্তু ভাইয়ার মতো আমি এতটা বোকা না যে আমার চোখ ফাঁকি দিয়ে থাকবে। আমি এরপর থেকে ভাবিকে চোখে চোখে রাখি। কখন কি করে কার সাথে কথা বলে সবকিছুর খবর আমি রাখি। অন্য একদিন ভাবি ফোনে বলল, কাল কিন্তু তোমার আসতেই হবে। আমি এই দিন বাড়ি থেকে এক পাও নড়লাম না। আমি আজ দেখব ভাবির ঘরে কে আসে। আমি অপেক্ষায় রইলাম লোকটিকে দেখার জন্য। রাত যখন 10টা বাজে তখন দেখতে পেলাম ভাবির রুমে একটি ছেলেকে ঢুকতে। ছেলেটি ভাবিকে বলছে, তুমি কেন এখানে পড়ে আছো? ভাবি তখন বলল, আরে কিছুদিন আছি এখানে, আমার স্বামীর কাছ থেকে সিগনেচারটা নিতে পারলেই সকল সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমরা এই বাড়িটি বিক্রি করে অন্য কোথাও একটা বাড়ি রাখব, আর আমরা সুখে জীবন যাপন করব। ছেলেটি বলল, কখন করবে? আর কিছুদিন ধৈর্য ধরো প্লিজ, আমি একটা সুযোগ খুঁজতেছি। তারপর তারা দুজন দেখলাম ঘনিষ্ঠ হতে লাগলো। আমি জানালার পাকা দিয়ে তা ভিডিও করে ফেলি। এখন কোথায় যাবে ভাবি, তুমি তো আমার হাতে ধরা। তোমার সমস্ত প্ল্যান আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি ভাবি। এখন আমি তোমাকে যে কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না ভাবি। সামনে তোমার খারাপ সময় আসছে ভাবি। তোমার এরকম প্ল্যান আমার আর বুঝতে বাকি নাই। আমি তোমাকে এমন করে ছাড়বো তুমি তা সারা জীবনও ভুলতে পারবে না। তারপর দিন ভাইয়া বাড়িতে আসলো। ভাইয়া ভাবির জন্য নতুন শাড়ি নিয়ে এসেছে। ভাবি তখন খুশি হয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর ভাইয়া খেতে বসলো। ভাবি তখন ভাইয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা যে বিয়ে করেছিলাম তার জন্য কাজী বলেছে একটা তোমার সই এর বাকি ছিল, আর সেই সইটা তোমার করতে হবে। ভাইয়া বলল, আমি এই সপ্তাহ কাজের চাপে আছি, আমি এক সপ্তাহ অফিসের কাজে চট্টগ্রাম যেতে হবে। তারপর দেখি আমি সইটা দিয়ে দিব, আমি এখন খুব বিজি। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এই সপ্তাহ বাড়িতে এসে মনে করে সইটা দিয়ে দিতে হবে। ভাইয়া পরদিন সকালে চলে গেল। আমি ভাবির রুমে গেলাম। ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তোমার দিনকাল কেমন কাটছে? ভাবি বলল, ভালোই তো, কিন্তু তুমি একটা চুলটা তুমি ভুলে যেও না। আমি বলেছিলাম, ভাবি তুমি কেন আমায় মিথ্যা অপমান করছো? আমাকে তোমার সহ্য হয় না সেটা তুমি মুখে বলে দিতে পারো, তাহলে কেন শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ ভাবি? ভাবি তখন রাগান্বিত হয়ে বলল, তুমি এখন আমার রুম থেকে যাও। আমি বললাম, ভাবি তুমি যে আমায় চোর বলেছ, মনে রেখো ভাবি কে যে আসল চোর তা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। ভাবি আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল। তুমি আমাকে ভয় দেখাও নাকি? আমি বললাম, ভাবি ভয় না, যা সত্যি তাই বললাম। ভাবি তুমি সময় মতো সব টের পাবে। ভাবি মনে মনে চিন্তা করতে লাগলো, আমার দেবর কি আমার সব প্ল্যানের কথা কি জেনে গেছে নাকি? না, সে জানবে কি করে? আমার তো প্ল্যানটা একমাত্র ও ছাড়া একটা পাখি পর্যন্ত জানে না। তাহলে সে জানবে কি করে? পরের দিন ভাবিকে দেখলাম মোবাইল ফোন দিয়ে ওই ছেলেটির সাথে চ্যাট করছে। আমি ভাবির মেসেঞ্জারে ভাবির প্ল্যান করা ভিডিওটা ভাবির মেসেঞ্জারে পাঠালাম। ভাবি ভিডিওটা দেখে চমকে উঠল। আরে এ তো দেখি আমার সমস্ত প্ল্যান করার ভিডিও, এই ভিডিও দেবর কিভাবে পেল? আর সে কোথায় এই ভিডিও পেল? আমার ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেল। আমি সাথে সাথে আমার দেবরকে ডাক দিলাম। দেখলাম দেবর তার ঘরে শুয়ে মোবাইলে চ্যাট করছে। আমি বলল, সুহান, এই সুহান। আমার দেবরের নাম সোহান। আমি তাকে ডাক দিলাম, সে আমার ডাক শুনেও না শোনার ভান করল। আমি 3টা ডাক দিলাম জোরে জোরে। সোহান তখন বলল, আরে ভাবি আপনি এত রাতে কি হয়েছে? ভাবি কোনো সমস্যা? ভাবি বলল, তুমি জেনেও না জানার ভান করছো কেন? আমি বললাম, ভাবি তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি জানি? আমি কিছু জানি না। আর তুমি কিসের কথা বলছো? ভাবি তখন বলল, তুমি এই ভিডিও কোথায় পেলে? আরে আমি এই ভিডিও, তুমি যার সাথে সম্পদ চুরি করে যার সাথে পালিয়ে যাবার প্ল্যান করছিলে সেই আমাকে এই ভিডিও দিয়েছে ভাবি। ভাবি আমার কথাটা বিশ্বাস করতে পারল না মনে হয়। ভাবি বলল, এ হতে পারে না।
আমি বললাম, ভাবি তোমার প্ল্যান করা সমস্ত ভিডিও আমার কাছে আছে। আমি এই ভিডিও ভাইয়াকে দেখাবো, তারপর থানায় গিয়ে মামলা করব। তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে ভাবি। ভাবি সুন্দর মুখখানা শুকিয়ে গেল আমার কথা শুনে। ভাবি দেখলাম অনেক ভয় পেল। তারপর আমায় ভাবি বলল, সোহান আমি ভুল করেছি, প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। আমি বলেছিলাম, না ভাবি, তুমি যে প্ল্যান করেছিলা সেটা যদি আমি সময় মতো না জানতাম তাহলে আমাদের তুমি রাস্তার ফকির বানিয়ে ছাড়তে। ভাইয়াকে বোকা ভেবেছ তুমি, কিন্তু আমি বোকা না। ভাবি তখন বলল, আচ্ছা সোহান, তুমি কি চাও আমি তোমার সব কথা শুনবো, তাও তুমি তোমার ভাইয়াকে এই ভিডিও দেখাইও না? আমি বললাম, ঠিক আছে, আমি ভিডিও দেখাবো না, তবে আমি যা বলি তাই তোমার শুনতে হবে। ভাবি বলল, ঠিক আছে, আমি তোমার সব কথাই শুনবো। আমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করব। আমি বলেছিলাম, ভাবি তাহলে কাল আমার সাথে একটি জায়গায় যেতে হবে। ভাবি বলল, ঠিক আছে। আমি ভাবিকে পরদিন সকালে ভাবিকে নিয়ে পটুয়াখালী ঘুরতে গেলাম। ভাবিকে বললাম, ভাইয়া ফোন করলে কি বলবে? ভাবি বলল, আমি বলবো আমার বাবা অসুস্থ, তাই আমি বাবাকে দেখতে এলাম। আমি 2-4 দিন বাবার সাথে থাকতে হবে। ভাবিকে বললাম, ভাবি তুমি তো দারুণ বুদ্ধিমতী। হঠাৎ আকাশের অবস্থা খুব খারাপ হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে শুরু করলো। আমি ভাবিকে নিয়ে একটা হোটেলে গেলাম, কারণ এখানে যারা ঘুরতে আসে তারা হোটেলেই থাকে। আমিও একটা হোটেল নিলাম। ভাবিকে বললাম, ভাবি তুমি হোটেলে বস, আমি কিছু খাবার নিয়ে আসি। আমি খাবার নিয়ে আসলাম। ভাবি তখন বলল, আমি নিচে শুয়ে পড়ি, তুমি কাঠে শুয়ে পড়ো। আমি বললাম, না কোনো সমস্যা নাই, তুমিও কাঠেই শু। ভাবি আমার সাথে কোনো কথা না বলে কাঠে এসে শুয়ে পড়ল। আমি সারা রাত ঘুমাইনি। আমার মনে একটাই চিন্তা, আমার মা বাবাকে এবং আমার সহজ সরল ভাইকে যেভাবে ঠকালো তার প্রতিশোধ আমাকে নিতে হবে। আমি ভাবিকে বললাম, ভাবি আজ আমি তোমায় যা বলবো তাই শুনবে, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে। ভাবি বলল, আমি তো বলেছি তোমার সব কথাই রাখবো। আমি বললাম, ভাবি তুমি কি ভাইয়ার সংসার করবে নাকি ওই ছেলের সাথে চলে যাবে? ভাবি বলল, যদি ওই ছেলের সাথে চলে যেতে চাইতাম তাহলে আমি তোমাকে বলতাম না যে তোমার ভাইয়াকে সেই ভিডিওটা দেখাতে। আমি যা করেছি সব ভুল করেছি। আমি তোমার সাথে, তোমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি। এটার জন্য তুমি আমায় যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মেনে নিব। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তোমাদের পরিবারে আমাকে থাকতে দাও। আমি ভাবিকে বললাম, ভাবি আমি আজ তোমাকে হোটেলে নিয়ে কেন আসলাম জানো? শুধু তোমার মনটা পরীক্ষা করার জন্য। আমি যা বুঝলাম তুমি সংসারটা বাঁচানোর জন্য সব করতে পারো, এটা আমি পরিষ্কার বুঝেছি ভাবি। আর তুমি কি করে ভাবলে আমি তোমার উপর এসব করার জন্য জুলুম করব? শোনো ভাবি, আমি তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যেন তুমি ভালো হয়ে যাও। দেখো ভাবি, আমি আজ ইচ্ছা করলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ ভাবিরা মায়ের মতোই হয়। দেবরের এসব কথা শুনে, তার ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তোমার বাবা মায়ের কাছে আমায় নিয়ে চলো, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার মতো দেবর যদি প্রতি ঘরে থাকে তাহলে প্রত্যেকটা ঘর অনেক সুন্দর হয়ে যাবে। আমি ভেবেছিলাম মাত্র 10 বছরের একটা বাচ্চা দেবর, সে তার মেধাকে কাজে লাগিয়ে সংসারটা জোড়া লাগিয়ে দিল। আমি ধন্য তোমার মতো দেবর পেয়ে। দর্শক বন্ধুরা, আমি ওই ছেলেটির উপর দোষ চাপিয়ে আমার ভাইয়ার সংসারটা বাঁচিয়ে দিলাম। ভালো করিনি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি আমার মামার বাড়িতে থাকতাম। আর আমার আপন বলতে কেউ ছিল না। তারপর আমি একটা অফিসে চাকরিতে জয়েন করি। অফিসের বস একদিন সুযোগ বুঝে আমাকে, বাকিটা গল্পতেই বলছি। বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই। নদী ভাঙ্গনে বাড়িঘর, জমিজমা সব হারিয়ে বাবা মার সাথে শহরের ছোট একটা বাসায় উঠেছিলাম। এর মধ্যে আমার ছোট ভাইটা হারিয়ে গেল। আমার ছোট ভাইয়ার নাম ছিল রুমান। ক্লাস 9-এ পড়তো। আর আমি মাত্র ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন।
বাবা খুব কষ্ট পেতেন কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে যাই। আমার সান্ত্বনা মাথার উপর বটের ছায়া। বাবা, মা আছে আমার। ভাগ্য আমাকে নিয়ে তামাশা করতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরার দেশে। আমার ছোট ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন। কোনো রকমের সংসার চলে যেত। 2 ছেলেমেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যাই। মামা কখনো কিছু বলতেন না। কিন্তু মামি কেন চুপ করে থাকবেন? ছুটা কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে। তার মধ্যে কয়েকটি টিউশনি জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতেই পারিনি। শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। মামি সেটাতেও আপত্তি। যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনির টাকা কিছু মামির হাতে তুলে দেই। মামা সব বুঝতেন কিন্তু মামির উপর কথা বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন। এভাবেই মামির সংসারে গায়ে খেটে পড়াশোনা শেষ করি। মামাতো ভাই, বোন হিমেল আর নীলুফা মামিকে লুকিয়ে আমার কাজে অনেক সাহায্য করত। কিন্তু কথায় বলে না, অভাগী যেদিকে চায় সাগর ও শুকিয়ে যায়। আমার বেলায় ও ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মামা খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহ খানেক পরে মামা বাসায় ফেরেন ঠিকই, কিন্তু প্যারালাইজ হয়ে গেছে। 2 পা অসাড়। মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে। মামা অনেক বলে কয়ে মামার কাজটা আমাকে দিতে অনুরোধ করেন। ভাগ্য বুঝি মুখ তুলে চাইল। কি দয়া হলো ওনাদের, আমাকে চাকরিটা দিয়ে দিল। সেই অফিসের বস রাফি। আমি মামার পোস্টেই জয়েন করি। একদিন একটা ফাইল নিয়ে হুট করেই রাফির কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটা মেয়ে রাফির সাথে বসে হাসি হাসি গল্প করছে, মনে হয় যেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। আমি দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই মেয়ে, নক না করে আমার কেবিনে ঢুকার সাহস হয় কি করে তোমার? রাগে গড়গড় করতে থাকে রাফি। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলেই আমি অন্যমনস্কভাবেই নক করতে ভুলে গেছি। কোথা থেকে এসব জুটেছে কে জানে। এই মেয়ে বাবা মা ভদ্রতা শেখায়নি। নাইমা নামের মেয়েটি এগিয়ে এসে বলল। এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে মেজাজ খারাপ করছে আমার। আমার ভুল, আমাকে আরও কিছু বললেও মেনে নিতাম। কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি। নিমা আমাকে চড় মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরে ফেলি। এক ঝাটকায় হাত সরিয়ে দেই। আমার ব্যবহারে নিমা বোকা হয়ে গেছে। ভাবতেও পারেনি এমনটা করতে পারবো। রাফি এত সময় শুনছিল। এবার এগিয়ে আসে। এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিংয়ের ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডেস্কে রেখে আমি বেরিয়ে আসি। মাস খানেক কেটে যায়। নিমা আমার পেছনে লেগেই আছে। আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে। রাফি সেদিনের পর আমাকে কিছু বলেনি। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে মামার পোস্টে থাকলেও এখন আমি রাফি পি.এস। রাফির পাশের কেবিনটা আমার। এদিকে মাসের শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোণায় দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যমণি রাফি নেই। কিছুক্ষণ পরেই রাফির ফোন। একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। নক করে কেবিনে ঢুকে দেখি রাফি চেয়ারে নেই। কেবিনটার একপাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশের জানালার কাছে রাফি দাঁড়িয়ে আছে। রাফি আমার দিকে তাকিয়ে আছে। রাফি আমায় বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো অনুষ্ঠানে। আমি বললাম, কখনোই না, আমি এসব অনুষ্ঠানে জয়েন থাকি না। আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না। আমি একটা জরুরি ফাইল জমা দিতে এসেছি এবং আমার এই মাসের বেতনটা দিলে খুব উপকার হতো। তখন আমাকে রাফি বলল, দেখো, বেতন তোমার কাল নিতে হবে। আজ বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বললাম, তাহলে আমি বাসায় চলে যাই।
রাফি তখন রাগ দেখিয়ে বলল, এই তুমি কি ভাবছো এমনি এমনি টাকা দিয়ে দেব? কখনো না। আমার পিএস তুমি আমি যখন তোমাকে ছুটি দিব তখন তোমার বাড়িতে যেতে হবে, তার আগে না। আমি বললাম, স্যার দেখুন রাত হয়ে গেছে, তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, বিশেষ করে অফিসের কোনো কাজ নেই। এখন অফিসের সবাই মিলে আপনারা অনুষ্ঠান করছেন। আমি চলে যাই, প্লিজ আমাকে ছুটি দিয়ে দেন। রাফি বলল, এক কথা আমি বারবার বলি না, আর শুনতেও পছন্দ করি না। আমি তখন রাফিকে বলেছিলাম, দেখুন আমার মামার জন্য ঔষধ নিয়ে যেতে হবে। আমি ঔষধ নিয়ে গেলে মামা খাবে, তারপর ঘুমাবে। অসুস্থ শরীরে মামা নিয়মিত ওষুধ না খেলে মামার সমস্যা হবে। এইদিকে মামা রাফির মোবাইলে কল করেছিল। রাফি ফোন রিসিভ করল না। মামা চিন্তায় পড়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন। মামা মামিকে বলল, তুমি অফিসে একটু খোঁজ নিয়ে দেখো তো। রাত প্রায় 12টা বাজতেছে। মামি একটা সেজনি করে সোজা অফিসে চলে আসে। এসে মামি দেখল আমি ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। মামি আমাকে জিজ্ঞেস করল, কিরে মা, তুই এখনো বাড়ি ফিরিস না কেন? তোর মামা চিন্তায় পড়ে আমাকে অফিসে পাঠিয়েছে। মামি মামার পোস্ট থেকে আমাকে বাতিল করে রাফি স্যারের পিএস করেছে। আর তাই যতক্ষণ অনুষ্ঠান চলে রাফির সাথে আমার থাকতে হবে। মামি তখন রাফি স্যারকে বলল, মেয়েটাকে ছুটি দিয়ে দাও, রাত অনেক হয়েছে। রাফি তার জবাবে বলল, দেখুন এরকম করলে কিন্তু আমি ওকে চাকরিতে রাখতে পারবো না। ঠিক আছে, আজ ছুটি দিয়ে দিলাম, নেক্সট টাইম এমন করলে আমি চাকরিতে রাখতে পারবো না। ঠিক আছে। তারপর মামি আমায় বাসায় নিয়ে ফিরল। মামা বলল, মা কি হয়েছে, এত রাত হলো কেন? মামাকে আমি সবকিছু খুলে বলি, কিন্তু কিছু করার নেই, আমার মামা অচল চলতে পারে না। আর এখন যদি আমি এই চাকরিটা না করি তাহলে মামাকে দেখাশোনা করার মতো কেই থাকবে না। তাই বাধ্য হয়ে আমার চাকরিটা করতে হলো। আমি মামাকে বললাম, মামা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি আর সব ঠিক হয়ে যাবে। এরপর দিন অফিসে গেলাম। রাফি স্যার আমায় তার রুমে ডাকলো আর বলল, দেখো কাল একটা প্রজেক্টের কাজে আমার শহরে যেতে হবে, তোমার আমার সঙ্গে যেতে হবে একদিনের জন্য। আমি বললাম ঠিক আছে। আজ আমায় রাফি স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আর বলল, কাল সকাল সকাল আসতে হবে। তাই পরদিন সকালে আমি অফিসে গেলাম। স্যার বলল, তোমার কিছু কাপড় চোপড় নিয়ে নাও, কারণ আজ না ফিরতে পারলে আমাদের থাকতে হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ শহরে থাকতে হবে? আমি মামাকে ফোন দিয়ে বললাম, মামা আমি আজ বাড়িতে ফিরতে পারবো না, কারণ স্যারের সাথে একটা প্রজেক্টে কাজ করতে হবে, নইলে কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। মামা বলল, কি আর করবি মা, চাকরি বাঁচাতে হলে তোকে যেতেই হবে। আর শোনো মা, কোনো সমস্যা হলে ফোন করে আমাকে জানাস, ঠিক আছে? মামা, ওকে, ভালো থেকো। তারপর প্রাইভেট কার করে রওনা হলাম চট্টগ্রামে। স্যার আর আমি পিছনের সিটে বসলাম। স্যার মাঝে মাঝে আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তখন স্যারের হুঁশ ভাঙানোর জন্য বললাম, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার তখন জবাবে বলল, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি একা, আমি এখনো বিয়ে করিনি। দেখো তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না। তুমি আমার পিএস আর পিএসআর মতোই থেকা। ঠিক আছে স্যার, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। রাফি স্যার তখন আমাকে জিজ্ঞেস করল, তুমি তোমার মামার জন্য চাকরি করছো কেন? তোমার মা বাবা ভাই বোন নেই? আমি বললাম, না, আমার মামা মামি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আপন নেই। গল্প করতে করতে আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম। রাত হয়ে গেল। স্যারের চট্টগ্রাম একটা অফিস আছে, থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে হোটেলের মতোই। আমি এবং রাফি স্যার রাতের খাবার খেয়ে আলাদা রুমে ঘুমাতে গেলাম। রাত যখন 1টা বাজে রাফি স্যার তখন আমার রুমে টোকা দিল আর বলল, অরুণ দরজাটা খুলো তো, তোমার রুমে আমার একটা অফিসের ফাইল রয়েছে। আমার রুমে রাফি স্যার আসলো আর বলল, শোন অরুণ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি বললাম, বলুন স্যার। একথা বলতেই আমার মোবাইলে মামির ফোন আসে। মামি বলল, তোমার মামাকে হাসপাতালে নিয়ে আসলাম, তোমার মামা আবার স্ট্রোক করেছে। আমি হাসপাতালে আছি। ডাক্তার বলেছে 2 লাখ টাকা জমা না দিতে পারলে তোমার মামাকে বাঁচানো যাবে না। আমি বললাম, মামি তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। তখন আমি রাফি স্যারের কাছে অনুরোধ করে বললাম, স্যার আমার মামাকে বাঁচাতে হলে 2 লাখ টাকা জরুরি লাগবে। প্লিজ আমাকে টাকগুলো দেন, আমি চাকরি করে শোধ করে দেব। রাফি তখন আমাকে বলল, দিতে পারি একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? আমি সব শর্ত আমি মানব। রাফি তখন আমাকে কুপ্রস্তাব দিল। আমি বললাম, স্যার অন্য কিছু বলুন।
স্যার তখন বলল, এটাই আমার চাওয়া, যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারি। আমি কোনো উপায় না পেয়ে বললাম, মামাকে বাঁচাতে হলে আমার এখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। মনে মনে চিন্তা করলাম, আগে টাকাগুলো নে, তারপর দেখা যাবে। আমি রাফিকে মিথ্যা কথা দিলাম। আমি রাজি। আমি রাফি স্যারকে বললাম, স্যার আগে টাকাগুলো দেন, আমি আমার মামাকে বাঁচাই, তারপর আপনার বিষয়টা আমি দেখব। রাফি তখন ব্যাংক চেক দিল। আমি টাকা তুলে মামা যে হাসপাতালে আছে সেই হাসপাতালে আসলাম। মামি বলল, মা তুই এত টাকা কোথায় পেলে? আমি বললাম, আগে মামা সুস্থ হোক তারপর সব বলছি। মামাকে 3 দিন হাসপাতালে থাকতে হলো। তারপর মামাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসলাম। পরদিন রাফি আমাকে ফোন করল আর বলল, কি তোমার মামার অবস্থা কি? আমি বললাম, ভালোই আছে এখন। রাফি তখন বলল, তুমি কাল অফিসে এসো। তুমি কি ভুলে গেছো আমার টাকার কথা? আমি বললাম, না ভুলিনি। আমি কাল আপনার অফিসে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। পরদিন আমি অফিসে গেলাম। রাফি স্যার আমাকে তার রুমে ডাকলো আর বলল, আমরা যে প্রজেক্টটা সাইন করেছি সেই প্রজেক্টটা নিয়ে আসো। আমি অফিসে ফাইল নিয়ে যেতেই রাফি স্যার আমাকে বলল, বসো। আমি বসলাম। রাফি স্যার বলল, আমার কাছ থেকে তুমি যে টাকা নিয়েছিলে যে কাজের বিনিময়ে, সেটা কি করলে? রাফি স্যার আমার দিকে তাকিয়ে বলল, কি উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম, স্যার আপনার টাকা আমার বেতন থেকে কেটে রেখে দিবেন। রাফি স্যার রাগান্বিত হয়ে বলল, এটা তো কথা ছিল না। আমি বললাম, আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে টাকাগুলো নিয়েছি। আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেটা সম্ভব না। আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। রাফি স্যার বলল, তাহলে এই মুহূর্তে টাকাগুলো দেন। আমি বললাম, স্যার কেমনে দিব এই মুহূর্তে? আপনার কি মাথা ঠিক আছে? রাফি স্যার আমার কথা সহ্য করতে না পেরে আমাকে চড় মারতে চেয়েছিল, কিন্তু আমি তার হাতটা ধরে উল্টো রাফি স্যারকে একটা থাপ্পড় মেরে দিলাম। রাফি স্যার বলল, কত বড় সাহস তোর, তুই আমার গালে চড় মারলি? এই অফিসের সবাই আমাকে বাঘের মতো ভয় পায়। তোর এত বড় সাহস, আজ থেকে তোকে এই অফিসের চাকরি থেকে বহিষ্কার করলাম। আমি চাই না আপনার অফিসে চাকরি করতে। আমি রিজাইন দিয়ে চলে আসলাম। যখন চলে আসি তখন আমার ছোট একটা মাইনি ব্যাগ ছিল, সেই ব্যাগে আমার আর আমার ছোট ভাইয়ের সাথে অর্থাৎ একসাথে ছবি ছিল। আমি ভুল করে অফিসের সেই ব্যাগটি ফেলে রেখে আসলাম। রাফি স্যার তখন সেই ব্যাগটা হাতে তুলে নিল। তখন ব্যাগটার ভিতরে ছবি দেখে সে চমকে উঠে, এটা তো আমার ছোটবেলার বোনের সাথে তোলা ছবি। আমি হতাশ হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি মেয়েটির বাসায় গেলাম। বলতে ভুলেই গেছিলাম, আমার বড় বোনের নাম ছিল রিনা। আমি তার বাসায় ঢুকতেই বলল, এই নিন আপনার টাকা, মামার যে জমিটুকু ছিল সেটা বিক্রি করে দিয়েছে। তার মুখে টাকাগুলো ছুঁড়ে ফেলে দিলাম। আপনি টাকাগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে চলে যান। আমি বললাম, ঠিক আছে চলে যাব, তার আগে বলুন এই ছবিটা আপনার কাছে কিভাবে এলো? আপনি ভুল করে এই ছবিটা অফিসে ফেলে এসেছেন। সে উত্তর দিল, সেটা আপনার না জানলেও হবে, এটা আমার পরিবারের বিষয়। রাফি তখন বলল, আমি চলে যাব, কোনোদিন আসব না, শুধু একবার বলুন ছেলেটির সাথে মেয়েটি কে? সে বলল, এটা আমার হারিয়ে যাওয়া ছোট ভাই, আমি ওর বড় বোন। আজ থেকে 20 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। রাফি তখন চোখের পানি ছেড়ে বলল, তার পায়ে পড়ে বলল, আমাকে মাফ করে দে আপু, এই ছবিটির ছেলেটি আমি। আমি তোমার ছোট ভাই। নদী ভাঙনে আমি হারিয়ে গিয়েছিলাম। তখন একজন বড় লোকের বাসায় কাজ করতাম। ওনারা তাদের ছেলে হিসেবে আমাকে দেখত, কারণ তাদের ছেলে মেয়ে ছিল না। আর তখন ওনারা আমার নামটা পরিবর্তন করে রাফি দিয়ে দেয়। তাদের ব্যবসার দেখাশোনার দায়িত্ব আমাকে দেন। আমি তোমার ছোট ভাই আপু। আমি তোমার সাথে যে অন্যায় করেছি আপু, সেটা ক্ষমার যোগ্য না। আপু তুমি আমায় ক্ষমা করে দাও। রিনা তখন চোখের পানি ছেড়ে বলল, আমি আমার ভাইকে পেয়েছি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।